হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অরিত্রস ক্লাসরুম। বন্ধুরা, আবার ফিরে এলাম অনেকদিন পর আমার চ্যানেল অরিত্রস ক্লাসরুমে। তো বন্ধুরা, আমি ইংলিশের পাশাপাশি আমি ক্লাস 10-এর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 10-এর ভেরি 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 ভাইটাল একটা টপিক বা চ্যাপ্টার বলতে পারো। হ্যাঁ, সে চ্যাপ্টারটা হলো কারেন্ট ইলেকট্রিসিটি। তো কারেন্ট ইলেকট্রিসিটি মিনস চলতড়িৎ। তো এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা ভেরি 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 ভাইটাল ক্লাস 10। তো এই চ্যাপ্টারটা আমি আজকে আলোচনা করব। তো ইংলিশের পার্টটা আমি আপাতত অফ রাখছি, এবং ক্লাস 10-এর এই যে পার্টগুলো আছে, তো এই পার্টগুলো ফিজিক্যাল সায়েন্সের এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট বলে আমি নিয়ে আসলাম ক্লাস 10-এর হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি, যেটি হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো বন্ধুরা, কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে, কারেন্ট ইলেকট্রিসিটি তো কারেন্ট ইলেকট্রিসিটি, তো হোয়াট ইজ কারেন্ট? ঠিক আছে, তো প্রথমত এই সব বিষয়গুলি জানার আগে আমাদের পুরনো যুগ অর্থাৎ একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে। তো দেখো বন্ধুরা, কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ, ঠিক আছে, এখানে আমি বাংলাটা লিখে দিচ্ছি চলতড়িৎ। চলতড়িৎ এটা হচ্ছে ক্লাস 10। ঠিক আছে, তো দেখো সর্বপ্রথম এই বিষয়টি নিয়ে যে ধারণা দিয়েছিলেন সেই বিজ্ঞানীটির নাম হলো গ্রিক দার্শনিক থেলস। ঠিক আছে, গ্রিক দার্শনিক থেলস সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক থেলস 600 খ্রিস্টপূর্বাব্দে সর্বপ্রথম লক্ষ্য করেন অ্যাম্বারকে। অ্যাম্বার, তো হোয়াট ইজ অ্যাম্বার? তো কি বলছে, অ্যাম্বার হচ্ছে পাইন গাছের আঠা। তো সর্বপ্রথম গ্রিক দার্শনিক থেলস খ্রিস্টপূর্ব 600 অব্দে লক্ষ্য করেন যে অ্যাম্বার, অর্থাৎ পাইন গাছের আঠাকে, অ্যাম্বার মানে হচ্ছে পাইন গাছের আঠা, গ্রিক ভাষায় যাকে অ্যাম্বার বলা হয়, পাইন গাছের আঠাকে গ্রিক ভাষায় অ্যাম্বার বলা হয়। তো অ্যাম্বারকে পশম দিয়ে ঘষা হলে সেটি কাগজের ছোট ছোট টুকরোকে আকর্ষণ করে। তো এটা কিভাবে, হাউ ইট ইজ পসিবল, কিভাবে হচ্ছে? তো তিনি এইটা সর্বপ্রথম লক্ষ্য করেন। ঠিক আছে, অর্থাৎ অ্যাম্বারকে পাইন গাছের আঠা দিয়ে ঘষলে, অ্যাম্বারকে ঠিক আছে পাইন গাছের আঠা দিয়ে ঘষলে, অ্যাম্বারকে পাইন গাছের আঠা দিয়ে ঘষলে এটি কাগজের ছোট ছোট টুকরোকে, তখন ভুল বললাম, অ্যাম্বার গ্রিক ভাষায় অ্যাম্বার। ঠিক আছে, অ্যাম্বার মানে হচ্ছে ইলেকট্রন। তো পরে আমি পরবর্তীতে বলছি, অ্যাম্বারকে পাইন গাছের আঠা দিয়ে ঘষলে সেটি কাগজে অন্যান্য ছোট টুকরোকে আকর্ষণ করে। পরবর্তীকালে এই কনসেপ্টটাই বিজ্ঞানী গিলবার্ট তিনি বলেন না, এটা শুধু অ্যাম্বারের ক্ষেত্রেই নয়, এটা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ কাঁচ, এবনাইট, রজন ইত্যাদির ক্ষেত্রে অনুরূপ সেম প্রসেস দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই অ্যাম্বার, তো অ্যাম্বারকে গ্রিক ভাষায় ইলেকট্রন, তাহলে এটা এই অ্যাম্বারকে আবার ইলেকট্রন বলা হচ্ছে, যেহেতু সর্বপ্রথম ধারণাটা অ্যাম্বারের মধ্যে দেখা যায়, সেইখান থেকে ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রিসিটি কথাটি এসেছে। ঠিক আছে, এইবার আমাদের প্রথমত জানতে হবে, তো হোয়াট ইজ তড়িৎ? তো চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি তো বুঝলাম, কারেন্ট চলতড়িৎ। তো হোয়াট ইজ কারেন্ট, অর্থাৎ এই কারেন্ট বা তড়িৎটা কি বলছে, ভালো করে বুঝবে ব্যাপারটা, খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে। আমি কেটে কেটে প্রত্যেকটা পার্ট আপলোড করব, এবং এই চ্যাপ্টারটা খুবই ভাইটাল চ্যাপ্টার। তো কারেন্ট কি বা তড়িৎ কি বা কারেন্ট কি? তো বলছে দেখো, তড়িৎ বা কারেন্ট হলো এমন একটি অবস্থা, তড়িৎ বা কারেন্ট হলো এমন একটি অবস্থা যেটি আধানের স্থিতি বা গতির ফলস্বরূপ ক্রিয়ার ফলে সৃষ্টি হয়। কারেন্ট বা তড়িৎ হলো এমন একটি অবস্থা, এমন একটি ভৌত অবস্থা যেটি আধানের বা চার্জের স্থিতি বা গতির ভৌত ধর্মের ফলস্বরূপ সৃষ্টি হয়। তো আজকে আমি এই যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো আধানের ধারণা এবং হচ্ছে কুলম্বের সূত্র। এই দুটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো ভালো করে বুঝবে, আধানের ধারণাতে এবার ঢুকছে এবার আস্তে আস্তে। তো আগেরটা যেটা ছিল ওটা তোমাদের লাগবে না,
ঠিক আছে, ওটা লাগবে না, ওটা জাস্ট আমি ওটা তোমাদের বললাম কোথা থেকে কারেন্টটা এসেছে এবং কে সর্বপ্রথম ধারণাটা দিয়েছিলেন। তো দেখো আধান, তড়িৎ আধান, এটাকে ভালো করে বললে কি বলতে হয়, তড়িৎ আধান। ঠিক আছে, তড়িৎ আধান, যেটাকে কি বলা হয় ইংলিশে ইলেকট্রিক চার্জ। তো দেখো তড়িৎ আধান, যেটাকে কি বলা হচ্ছে ইলেকট্রিক চার্জ। তো এই আধান, তো হোয়াট ইজ আধান, তো আমি বলছি তো এই আধানটা কি, তড়িৎ আধানটা কি, অর্থাৎ ইলেকট্রিক চার্জটা কি জিনিস, এটা আমাদের জানতে হবে। এটা জানার আগে আমাদের একটা ছোট কনসেপ্ট দিয়ে আমি তোমাদের বোঝাতে পারি। ধরো সাপোজ ধরো তোমরা যখন চিরুনি দিয়ে মাথায় চুল ছানো, তো চিরুনি দিয়ে চুল ছানার সময় দেখবে মাথাটা যদি একটু তৈলাক্ত হয়, অর্থাৎ তেল যদি মাখো মাথায় এবং চিরুনিটা যদি মাথায় তুমি ছানো, এবং ওই ছানার পর চিরুনি দিয়ে যদি ওই চিরুনিটাকে যদি কিছু ছোট ছোট কাগজের টুকরো সামনে আনো, তাহলে দেখবে ওই চিরুনি দ্বারা ওই ছোট ছোট কাগজের টুকরোগুলি আকর্ষিত হচ্ছে। তো ওটা কেন হচ্ছে, হাউ ইট ইজ পসিবল, হাউ ইট ইজ পসিবল, এটা কেন হচ্ছে, ওই চিরুনির মধ্যে কি এমন জিনিস আছে যেটি ওই ছোট ছোট কাগজের টুকরোগুলোকে পর্যন্ত আকর্ষণ করতে পারছে, এটা আমাদের জানতে হবে। তো তো তাহলে দেখো একটা চিরুনি দিয়ে যখন চুল আকর্ষণ, মানে চিরুনি দিয়ে যখন চুল ছানছো, তাহলে ওই হয় চিরুনি থেকে কিছু পরিমাণ আধান চুলে যাচ্ছে, অথবা চুল থেকে কিছু পরিমাণ আধান চিরুনিতে আসছে। অর্থাৎ এখানে আধানের হচ্ছে আহিত, অর্থাৎ আহিত কি বলছে, বলছে যখন কোনো বস্তু কণা যখন অন্য একটি কোনো বস্তু কণা, সাপোজ ধরো আমি এখানে বোঝালাম, ধরো এই দুটো কলম, ধরো এই দুটো একটা কোনো বস্তু, এই দুটো ধরো একটা বস্তু, এই দুটো বস্তু রয়েছে। তো এই দুটো বস্তুর মধ্যে ধরো সাপোজ ধরো এই বস্তুটা, এই নীল কালারের যে এটা ধরো নিউট্রাল রয়েছে, ঠিক আছে, এটা ধরো নিউট্রাল রয়েছে, আর এটা ধরো চার্জড অর্থাৎ আহিত রয়েছে। এই বস্তুকণাটা যখন এই বস্তুকণার সামনে আসছে, অর্থাৎ এই দুটো যখন কাছাকাছি আসছে, তাহলে একে কিছু পরিমাণ আধান দেবে, অথবা এর থেকে কিছু পরিমাণ আধান এখানে যাবে। যেহেতু এটা প্রথমে নিউট্রাল অবস্থায় ছিল, তাহলে এইখান থেকে কিছু পরিমাণ আধান এখানে আসছে, তাহলে এইখান থেকে এই বস্তুটা থেকে এর মধ্যে যখন কিছু পরিমাণ আধান যাচ্ছে, তাহলে এটা কি চার্জড হয়ে যাচ্ছে, কিছু পরিমাণ আধান এর মধ্যে যাচ্ছে, তাহলে এটা চার্জড, অর্থাৎ এটা আহিত হয়ে যাচ্ছে, নট অনাহিত। অনাহিত মিন্স নিউট্রাল, তাহলে এই অনাহিত বস্তুটা কি হচ্ছে, আহিত হয়ে যাচ্ছে, অনাহিত থেকে আহিত হয়ে যাচ্ছে, অর্থাৎ নিউট্রাল থেকে চার্জ হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ কল্ড তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। অর্থাৎ একটা চিরুনি, ওই চিরুনিটি যখন চুলে যাচ্ছে, অর্থাৎ চুল থেকে কিছু পরিমাণ আধান হয় ওই চিরুনিতে যাচ্ছে, অথবা ওই চিরুনি থেকে কিছু পরিমাণ আধান চুলে যাচ্ছে, তাহলে এর ফলে কি হচ্ছে, ওই চিরুনিটি আহিত হয়ে যাচ্ছে, অর্থাৎ চার্জড পার্টিকেল হয়ে যাচ্ছে। যেহেতু চার্জড পার্টিকেল হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য ওই ছোট ছোট কাগজের টুকরোগুলি, ওই সামান্য ছোট ছোট কাগজের টুকরোগুলি চিরুনি দ্বারা আকর্ষিত হচ্ছে। যেহেতু ওটা চার্জড হয়ে যাচ্ছে, ওই চার্জড হয়ে যাওয়ার দরুন ওই ছোট ছোট টুকরোগুলোকে পর্যন্ত ওটা আকর্ষণ করতে পারছে। এইবার আমি মেন ডেফিনেশনে ঢুকছি। তাহলে দেখো তড়িৎ আধান, তড়িৎ আধান প্রথমত আমি লিখছি পয়েন্ট করে, কোনো বস্তু কণার লিখলাম না, আমি মুখে বলে দিচ্ছি, কোনো বস্তু কণার একটি মৌলিক বা ভৌত ধর্ম, মৌলিক বা ভৌত ধর্ম। কাদের মৌলিক, তাহলে তড়িৎ আধান হলো কোনো বস্তু কণার মৌলিক বা ভৌত ধর্ম। তো এটা কাদের মৌলিক বা ভৌত ধর্ম, এটা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলস, ঠিক আছে। এগুলো তোমাদের উঁচু ক্লাসে এগুলো রয়েছে তোমাদের টোটাল কনসেপ্ট, আমি এখন তাই বলছি না। এই সাব অ্যাটমিক পার্টিকেলস কে বাংলায় কি বলা হয়, তো বাংলায় একে বলা হয় অবপারমাণবিক কণা, অবপারমাণবিক কণা, ঠিক আছে, অবপারমাণবিক কণা, এই সাব অ্যাটমিক পার্টিকেলস। তাহলে এই তড়িৎ আধানের একটা মৌলিক বা ভৌত ধর্ম, এটা কাদের মৌলিক বা ভৌত ধর্ম, এটা কাদের মৌলিক বা ভৌত ধর্ম, এটা হচ্ছে এইটা। তাহলে এটা বোঝা গেল, তাহলে এটা কাদের মৌলিক বা ভৌত ধর্ম, এটা হচ্ছে ইলেকট্রিক চার্জ। তাহলে ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধানটা এটা হচ্ছে এক প্রকার মৌলিক বা ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিজ। তাহলে এটা কাদের ফিজিক্যাল প্রপার্টিজ, সাব অ্যাটমিক পার্টিকেলস অর্থাৎ অবপারমাণবিক কণাদের ভৌত ধর্ম। সাপোজ ধরো সোডিয়াম, আমি জাস্ট এটার সাথে এটা কোনো রিলেট নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। সোডিয়াম ইলেকট্রন সংখ্যা কত, 11। ধরো এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে কি হবে, পজিটিভ। আবার ধরো ক্লোরিন,
ক্লোরিনে একটা ইলেকট্রন যুক্ত হলো, তাহলে এখানে মাইনাস হচ্ছে, আর এখানে কি প্লাস হচ্ছে। আবার ধরো আমি ইলেকট্রনের নেগেটিভ আর প্রোটন রয়েছে, ইলেকট্রন রয়েছে আর প্রোটন রয়েছে, তাহলে এর চার্জ কি, এর চার্জ কি, এর মাইনাস, আর এর চার্জ কি, এর চার্জ হচ্ছে প্লাস। তাহলে এই দুটো কি করবে, এই দুটো পরস্পরকে আকর্ষণ করবে, এই দুটো পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এবার মেন ডেফিনিশনে ঢুকছে, ভালো করে বুঝবে। বলছে যে ভৌত ধর্মের জন্য কোন দুটি বস্তু বা দুটি পরমাণু বা দুটি যা কিছু থাকতে পারে, দুটি অণু পরমাণু, ঠিক আছে, যে ভৌত ধর্মের জন্য কোন দুটি বস্তু পরস্পরকে ক্রিয়া করে, পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ যে তড়িৎ বলটা ক্রিয়া করছে, দ্যাট ইজ কল্ড হচ্ছে ইলেকট্রিক চার্জ বা তড়িতাধান, দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক চার্জ বা তড়িতাধান, ঠিক আছে। আবার বলছি বলছে যে ভৌত ধর্মের জন্য কোন একটি কণাকে কোন তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে সেটি একটি বল অনুভব করে, দ্যাট ইজ কল্ড হচ্ছে ইলেকট্রিক চার্জ। ধরো এখানে একটা বস্তু রয়েছে, ধরো এখানে একটা ম্যাগনেট রয়েছে, এম লিখলাম ম্যাগনেট। তো এই ম্যাগনেট রাখলে তার পাশে একটা তড়িৎ চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়, সাপোজ ধরো এখানে কোন একটা বস্তুকে এনে রাখলে, তাহলে এই বস্তুটা কি হলো, বস্তুটা এর মধ্যে এর রেঞ্জের বাইরে রয়েছে, তাহলে রেঞ্জের বাইরে রয়েছে মানে কি, এখানে কি আকর্ষিত হবে, দ্বারা হবে না। ধরো এখানে রয়েছে, আকর্ষিত হবে না। ধরো এখানে রয়েছে, আকর্ষিত হবে না। এইখানে রয়েছে, একদম পয়েন্টে আকর্ষিত হবে, হ্যাঁ হবে, এই ম্যাগনেট দ্বারা আকর্ষিত হবে। অর্থাৎ আমি এখানে এটাই বোঝাতে চাইলাম, বলছে যে ভৌত ধর্মের জন্য কোন একটি বস্তু কণাকে কোন একটি তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে সেই কণাটি প্রথম কণাটির জন্য বল অনুভব করে, দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক চার্জ বা তড়িতাধান, ঠিক আছে, বোঝা গেল। অর্থাৎ সাপোজ ধরো এখানে কোন একটা এইরকম ধরো একটা সাপোজ কোন একটা জিনিস, মানে কোন একটা কণা রাখলাম, তার চারপাশে হচ্ছে একটা তড়িৎ চৌম্বক, একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হলো। ইলেকট্রিক ফিল্ডটা আমি পরের পার্টে আপলোড করবো, জাস্ট বলছি তড়িৎ ক্ষেত্র। ধরো এখানে একটা প্লাস কিউ আধানকে নিয়ে আসলাম, ঠিক আছে, প্লাস কিউ আধানকে নিয়ে আসলাম। এখানে ধরো মাইনাস ধরো কিউ রয়েছে, ঠিক আছে। তাহলে কি এই মাইনাস আর প্লাস রয়েছে, বিপরীত আধান রয়েছে, এটা তোমরা তো জানো ছোটবেলা থেকে, বিপরীত যুক্ত আধান পরস্পরকে আকর্ষণ করে অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে রয়েছে, আকর্ষণ হবে না। ধরো এখানে রয়েছে প্লাস কিউটা, এখানে আছে, এখানে হবে না। এই ধরো এখানে রয়েছে, তাহলে এর দ্বারা কি আকর্ষণ হবে, এই যে আকর্ষণ হলো এই ধর্মটাকে, অর্থাৎ বলছে যে ভৌত ধর্মের জন্য কোন একটি বস্তু কণাকে কোন একটি তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে সেই কণাটি প্রথম কণাটির জন্য বল অনুভব করে, তখন তাকে বলা হয় হচ্ছে তড়িৎ আধান, অর্থাৎ আহিত হচ্ছে, তাই তাকে বলা হচ্ছে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। বুঝে গেল এইটুকুনি? এইটা হচ্ছে মেন কনসেপ্ট, তড়িৎ আধান। তাহলে দেখো এখানে এটা কি বোঝা গেল, এখানে বোঝা গেল হচ্ছে ইলেকট্রিক চার্জ মিনস তড়িৎ আধান। তড়িৎ আধান হচ্ছে একটা মৌলিক বা ভৌত ধর্ম। এটা কাদের মৌলিক বা ভৌত ধর্ম? এটা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলস এর একটা মৌলিক বা ভৌত ধর্ম। তাহলে এখানে কি বলা হচ্ছে, এটা হচ্ছে অবপারমাণবিক কণা, ঠিক আছে, এদের ভৌত ধর্ম হচ্ছে এই মৌলিক বা ভৌত ধর্ম তড়িৎ আধান, ঠিক আছে। তো এবার তড়িৎ আধান বোঝা গেল। তো এই যে চার্জ, এটা আমি মুছে দিচ্ছি, চার্জ, ইলেকট্রিক চার্জ, এই ইলেকট্রিক চার্জ ক প্রকার? দু প্রকার। একটা হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ, প্লাস ভি ও মাইনাস ভি, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। তাহলে ধরো এখানে সাপোজ রয়েছে প্লাস ভি কি করবে, পরস্পরকে ডিটাচ হয়ে যাবে, অর্থাৎ বিকর্ষণ করবে। প্লাস ভি মাইনাস ভি পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে, এই দুটো পরস্পর আকর্ষণ করবে, এই দুটো পরস্পর থেকে বিপরীত দিকে সরে যাবে। মাইনাস ভি প্লাস ভি তাহলে পরস্পর কি করবে, আকর্ষণ করবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা পরস্পরকে ডিটাচ হয়ে যাচ্ছে, এই দুটো অ্যাট্রাক্ট হচ্ছে, অর্থাৎ এই দুটো পরস্পরকে আকর্ষণ করছে, পরস্পর কাছাকাছি চেষ্টা করছে। তো সেই কারণের জন্য এটাকে বলা হচ্ছে। তো এরপর দেখো তাহলে ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান তাহলে কয় প্রকার? একটা হচ্ছে ধনাত্মক, ভালো অর্থাৎ বাংলা ভাষায় বললে ধনাত্মক, যেহেতু বাঙালি মানুষ তাই বাংলায় বলছি ধনাত্মক। আর এখানে কি রয়েছে, এখানে রয়েছে ঋণাত্মক,
তাহলে এখানে ধনাত্মক, এখানে ঋণাত্মক। তাহলে তড়িতাদান কয় প্রকার? তড়িতাদান দু প্রকার, একটা হচ্ছে ধনাত্মক এবং একটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে এই টোটাল গেল হচ্ছে এটা তড়িতাদানের কনসেপ্ট। এবার চলো আমি পরিবাহীটা বলছি। তো এটা তোমরা যা যা লিখছো অবশ্যই তোমরা নোট করবে কিন্তু খাতায়, প্রত্যেকটা পয়েন্ট নোট করবে। ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারকে একদম পুরো একদম এই চ্যাপ্টার মানে একদম আসলে তোমাদের আর কোনো ভয় থাকবে না পরীক্ষার হলে, এমন ভাবে আজকে বোঝাবো, কোনো ভয়ই থাকবে না, ওসব ভয়টাই মানি না আমি। ঠিক আছে, চলো এরপর চলো। তো তড়িৎ পরিবাহী কি বলছে? যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় সেই সমস্ত পদার্থকে বলে তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহী অর্থাৎ কন্ডাক্টর। ঠিক আছে, বলছে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় সেই সমস্ত পদার্থকে বলা হচ্ছে তড়িৎ পরিবাহী। ঠিক আছে, ধরো এই একটা পদার্থ রয়েছে, এর পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ইলেকট্রনগুলো পাস হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে তড়িৎ যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। এই কারেন্ট যাচ্ছে বলে এটাকে বলে তড়িৎ পরিবাহী। ঠিক আছে, তড়িৎ পরিবাহী, এটাকে বলা হচ্ছে তড়িৎ পরিবাহী বা কন্ডাক্টর বলা হচ্ছে বা তড়িৎ পরিবাহী বলা হচ্ছে। ঠিক আছে, তো এটা গেল তড়িৎ পরিবাহী। তো বর্তমানে আমরা জানি আধুনিক সভ্যতার ভিত্তি হলো ভাই বিদ্যুৎ বা তড়িৎ। আধুনিক সভ্যতার ভিত্তি হলো তড়িৎ। আর তড়িৎ ছাড়া বা কারেন্ট ছাড়া কোনো কাজ কি করা যাবে? উত্তর কি নো, করা যাবে না। ইট ইজ নট পসিবল। ঠিক আছে, ইট ইজ নট পসিবল। তো এরপর আমরা যাই ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কয় প্রকার ভাই? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক লিখে দিলাম, আর একটা হচ্ছে কারেন্ট। আমাদের ভাই 10 সিলেবাসে কি আছে? কারেন্ট আছে, তাই কারেন্ট পড়বো, সোজা কথা। স্ট্যাটিক নেই, স্ট্যাটিক পড়বো না, সোজা কথা। ঠিক আছে, কারেন্ট আছে, কারেন্ট পড়বো, স্ট্যাটিক নেই, স্ট্যাটিক পড়বো না, এটা সিম্পল বাত। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি বলছে? ধরো তড়িতাধান, তো তড়িতাধান একটা সঞ্চয় বিষয়। কোনো পদার্থের মধ্যে তড়িতাধান সঞ্চিত থাকে, আধান, এই ইলেকট্রিক চার্জ, এই চার্জটা কোনো একটা পদার্থের মধ্যে সঞ্চিত থাকে। ধরো সাপোজ, 1 মিনিট আমি একটা তোমাদের জিনিস দিয়ে বোঝাচ্ছি। ধরো সাপোজ, ধরো এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারি কি ধরো সাপোজ এই দেখো আমার হাতে একটা ব্যাটারি রয়েছে, এটা হচ্ছে কত ভোল্টের, এই দেখো এটা কত ওয়াটের, এই দেখো এটা 9 ভোল্ট, এই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে 9 ভোল্টের ব্যাটারি রয়েছে। তো এই ব্যাটারির এটা এই বড় প্রান্তটা, এই বড় টার্মিনালটা, এই বড় টার্মিনালটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, অর্থাৎ এই যে এইদিকে প্লাস করেছে, এইদিকে মাইনাস করেছে। ঠিক আছে, এইবার দেখো এই যে ব্যাটারি, এর মধ্যে কিছু পরিমাণে শক্তি সঞ্চিত রয়েছে। এই ব্যাটারিটা কিভাবে কাজ করছে এগুলো সব পরের ভিডিওতে আপলোড করব। ঠিক আছে, সব এক্সপেরিমেন্ট করে দেখাবো। তো দেখো এই ব্যাটারিটা যেটা রয়েছে, এই ব্যাটারিটা 9 ভোল্টের ব্যাটারি। তো এই ব্যাটারির মধ্যে কি এমন সঞ্চিত রয়েছে যার জন্য এই ব্যাটারিটা থেকে আমরা দুটো তার যদি যুক্ত করি, দুটো তারের মাধ্যমে একটা লাইট জ্বলবে, কি করে সম্ভব? তো এই ব্যাটারির মধ্যে কি রয়েছে? রাসায়নিক শক্তি, অর্থাৎ আধান। ওই আধান সঞ্চিত রয়েছে। এই আধানটা সঞ্চিত রয়েছে বলেই সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আধান ক প্রকার বলেছি? আধান দু প্রকার, প্লাস অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ। এখানে দেখো পজিটিভ আর নেগেটিভ রয়েছে। এই পজিটিভ আর নেগেটিভের মাধ্যমে যদি একটা তার দ্বারা যুক্ত করি তাহলে কি হবে? একটা লাইট জ্বলবে। ঠিক আছে, তো এই আধানটা সঞ্চিত রয়েছে। তো দেখো ওই ব্যাটারিটা বোঝালাম। তাহলে বলছে তড়িৎ যদি এক জায়গায় উৎপত্তিস্থলে স্থির থাকে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যদি ট্রান্সফার করতে না পারে, দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, আর যে সমস্ত তড়িৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার, অর্থাৎ ইলেকট্রনগুলি চলাচল করতে পারে, ইলেকট্রনগুলি যদি এক জায়গায় স্থির থাকে তড়িৎ ভাই পাবো না, কারেন্ট পাবো না। ইলেকট্রনগুলি যদি ফ্রিলি মুভ করতে পারে তখন তাকে বলা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। ভালো করে মাথায় ঢোকাও, ইলেকট্রনগুলি যখন ফ্রিলি মুভ করতে পারবে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে, তখন তাকে বলা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। বোঝা গেল? আশা করি বন্ধুরা এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এটা দেখে নাও। ঠিক আছে, এটা তোমরা দেখে নাও। তো এরপর চলো আমি যে পার্টে চলে আসবো। এরপর তড়িতাধানে আমি একক, সিজিএস একক, এসআই একক এবং মাত্রায় যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। চলো, তো দেখো কি কি নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে তড়িতাধান। তড়িতাধান ভাই কি রাশি? এটা কি ডাইমেনশনে কি? দাঁড়াও, এখানে কালি লেগে যাচ্ছে, আস্তে কালি কৃষ্ণা।
কালি বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এটা ডাইমেনশনটা কি? এটা রাশি। এই রাশিটা কি? কি ভাই, কি রাশি? স্কেলার। স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি। কেন স্যার স্কেলার কোয়ান্টিটি? তো তড়িতাদান কেন স্কেলার রাশি? দেখো, স্কেলার রাশি কাকে বলে ছোটবেলায় পড়েছো, যে সমস্ত রাশির মান শুধুমাত্র মান আছে, দ্যাট ইজ কল্ড স্কেলার কোয়ান্টিটি। আর যে সমস্ত রাশির মান এবং দিক, মান আছে এবং দিকও অর্থাৎ ডাইমেনশনও আছে, তখন তাকে বলা হয় হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে? তো তড়িতাদান আমরা কি বলি? উত্তর দিকে তড়িতাদান, দক্ষিণ দিকে তড়িতাদান, তলার দিকে তড়িতাদান, উপরের দিকে তড়িতাদান, বাম দিকে তড়িতাদান, ডান দিকে তড়িতাদান, এরকম কি আমরা বলি? নিশ্চয়ই বলি না। ইট ইজ নট প্রেফারেবল। ঠিক আছে, এটা তো আমরা বলি না। তাহলে এটা কি রাশি? অবশ্যই স্কেলার, যেহেতু শুধু মান আছে। তাহলে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে একক। কি একক? এসআইতে কি? এসআইতে হচ্ছে কুলম। পয়স্যু ল ময় বয় কুলম। ব্র্যাকেটে হচ্ছে কি লিখবো? সি, কুলম। সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে কিচ্ছু না, স্ট্যাট কুলম। শুধু কুলম্বের আগে স্ট্যাট কুলম বসে যাবে। ঠিক আছে? স্ট্যাট সি, স্ট্যাট কুলম। ঠিক আছে? এর মাত্রা কি? মাত্রা হচ্ছে আইটি। এটা কেন এসেছে আমাকে প্রশ্ন করবে না কেউ, কারণ এটা এইভাবেই রয়েছে। মাত্রা হচ্ছে আইটি। তাহলে রাশি কি? স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। একক হচ্ছে এসআইতে কুলম, সিজিএস এ স্ট্যাট কুলম, এবং মাত্রা হচ্ছে আইটি। বোঝা গেল এইটুকুনি? তাহলে এইটুকুনি দেখে নাও। এবং পরীক্ষায় একটা খুব 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 আশা কোশ্চেন তোমাদের এখানে লিখে দিয়ে স্টার মেরে লিখে নাও তোমরা। কুলম এবং স্ট্যাট কুলমের মধ্যে সম্পর্ক কিচ্ছু না ভাই। 1 কুলম মানে 3 × 10⁹ ESU। এই দেখো, বলবে এখানে তুমি কি লিখলে? বলবে এখানে দাদা এখানে কি লিখলে? হ্যাঁ, 1 কুলম = 3 × 10⁹ স্ট্যাট কুলম করলাম। ইএসইউ করতে গেলে ইএসইউটাকে অর দিয়ে স্ট্যাট কুলম, এটাকেই ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই স্ট্যাট কুলমটাকে আরেকটা নামে ডাকা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে 1 কুলম, এটাকে দেখো বোল্ড করে আমি লিখে দিলাম। 1 কুলম মানে 3 × 10⁹ ESU বা স্ট্যাট কুলম। ঠিক আছে? এটা হচ্ছে রিলেশন বিটুইন সি অ্যান্ড স্ট্যাট সি, অর্থাৎ এটাই হলো কুলম এবং স্ট্যাট কুলমের মধ্যে সম্পর্ক। এটা পরীক্ষায় খুব আশা কোশ্চেন, এটা ভালো করে দেখে নাও, বইয়েও পেয়ে যাবে। 1 কুলম মানে 3 × 10⁹ ESU বা স্ট্যাট কুলম। রাশি স্কেলার গেল, একক হচ্ছে এসআইতে কুলম, সিজিএস স্ট্যাট কুলম, মাত্রা হচ্ছে আইটি। ঠিক আছে? তো বন্ধুরা, এই গেল হচ্ছে তড়িতাদানের টোটাল কনসেপ্ট। তড়িতাদানের টোটাল কনসেপ্ট এটা চলে গেল। তো বন্ধুরা, এরপর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হলো হচ্ছে কুলম্বের সূত্র। ঠিক আছে? কুলম্বের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুলম্বের সূত্র খুব ভালো করে মন দিয়ে বুঝবে, নাহলে কিন্তু এই জায়গাটা ভালো করে না বুঝলে কিন্তু বন্ধুরা সমস্যা হবে। কুলম্বের সূত্র, ঠিক আছে, আমি কেটে কেটে বোঝাবো, ভালো করে বুঝবে। কুলম্বের সূত্র, দাঁড়াও বন্ধুরা একটু জল খেয়ে নিই। কুলম্বের সূত্র, ঠিক আছে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুলম্বের সূত্র। তো দেখো, আমি এখানে লিখছি কুলম্বের সূত্র। কুলম্বস ল বা কুলম্বের সূত্র, ঠিক আছে। কুলম্বের সূত্র জানার আগে আমি একটা ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে শুরু করছি। ধরো সাপোজ এই দুটো ম্যাগনেট রয়েছে, ঠিক আছে, ম্যাগনেট, এই দুটো ম্যাগনেট রয়েছে, এই দুটো ম্যাগনেট, ঠিক আছে। এটা নর্থ পোল, এটা ধরো নর্থ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এই যে এরকম লিখলাম। ধরো এই দুটো ম্যাগনেট, তো এই দুটো ম্যাগনেটকে যখন কাছাকাছি আনবো, তাহলে ধরো এই জায়গায় রয়েছে, তাহলে এরা কি আকর্ষণ করবে? একটা ক্লাস, একটা 5-6 এর বাচ্চাও বলে দেবে। তাহলে এরা যখন এই দূরত্ব বা ডিস্টেন্সে রয়েছে, এরা কি পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে, ঠিক আছে, কারণ এটা, আরে ভাই এরা তো দূরে রয়েছে পরস্পর থেকে, তাহলে তো এরা অবশ্যই বিকর্ষণ করবে। কিন্তু যখন এরা ধীরে ধীরে কাছে আনার চেষ্টা করব, এই দেখো পরস্পরকে আকর্ষণ করে নিব,
অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে, এই যেই পরস্পর থেকে কাছে আনবো তাহলে অ্যাট্রাক্ট করছে। তাহলে একটা সিম্পল ব্যাপার ভালো করে বোঝো, এদের দূরত্ব যত বেশি আকর্ষণ তত কমে আসছে, দূরত্ব যত বাড়ছে আকর্ষণ কমে আসছে। কিন্তু দূরত্ব যত কমছে আকর্ষণ ধীরে ধীরে আপ হচ্ছে, আকর্ষণ আস্তে আস্তে ইনক্রিজ করছে। এটা তো বুঝতে পারলা? আবার ঠান্ডা মাথায় বোঝো, ধরো দুটো চুম্বক রয়েছে, এই দুটো চুম্বকের মধ্যে ধরো এই দূরত্ব রয়েছে, এরা যত দূরে থাকবে, এটা এরকম জায়গায় রয়েছে, যত দূরত্ব বাড়াবো আকর্ষণ ধীরে ধীরে কমে যাবে বা ডিক্রিজ করবে, ঠিক আছে, এটা তো বুঝতে পারলাম। কিন্তু এই দুটো চুম্বক, সেম চুম্বককে যখন কাছাকাছি আনার চেষ্টা করবো, অর্থাৎ যত দূরত্ব আমি কমাবো, এটা তো দূরত্ব কমাচ্ছি ভাই, এই দুটো দূরত্ব মানে দুটো চুম্বকের দূরত্ব যখন কমাবো তখন এদের আকর্ষণ বল মানে আকর্ষণ করার প্রবণতাটা আস্তে আস্তে ইনক্রিজ করবে, ঠিক আছে। তাহলে এটা কি সম্পর্কে রয়েছে? ভেদের চ্যাপ্টারে রয়েছে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। এইটা কি সম্পর্কে রয়েছে? এটা ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। তাহলে দেখো কুলম্বের সূত্রটা কি বলছে। কুলম্বের সূত্র আবার ধরো এখানে দুটো শক্তিশালী ধরো চুম্বক রয়েছে, শক্তিশালী চুম্বক, এদের উপর যত মানে এই শক্তিশালী চুম্বক দুটোকে, এই শক্তিশালী যত চুম্বক পাবো তাহলে এদের উপর বলও বৃদ্ধি পাবে, মানে ফোর্সটা তো বৃদ্ধি পাবে। আর যত কম শক্তিশালী চুম্বক তাহলে ফোর্সটা কম, মানে ফোর্সটা ধীরে ধীরে ডিক্রিজ করবে। তাহলে ধরো দুটো পয়েন্ট বিন্দু আধান রয়েছে, ঠিক আছে, এই দুটো বিন্দু আধানকে একটা সরল রেখা দ্বারা যুক্ত করলাম। ধরো এইটার নাম দিলাম Q1, এটার নাম দিলাম Q2। এই যে মধ্যবর্তী দূরত্বটা, এই মধ্যবর্তী দূরত্বটাকে ধরো আমি R দ্বারা ডিনোট করলাম। কি দ্বারা ডিনোট করলাম? R দ্বারা ডিনোট করলাম। ভালো করে বুঝবে, একটা রয়েছে Q1 আধান, একটা রয়েছে Q2 আধান, তোমাদের মধ্যবর্তী দূরত্বটাকে R দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে। তো কুলম্বের সূত্রটা আগে বলে নি, তারপর আমি বোঝাবো। কুলম্বের সূত্র কেটে কেটে বোঝাবো। বলছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল, এই এফটা হচ্ছে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা হচ্ছে বল, ফোর্স। বলছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল ওই দুটি বিন্দু আধানের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। সূত্র ভাই এখানে বর্গ চলে আসলো, ঠিক আছে, আমরা এমনি পড়েছিলাম, কিন্তু এখানে কি কুলম্ব কি বলছেন? বর্গ আসবে। বলছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল এই দুটি বিন্দু আধানের মানের গুণফলের বা পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রটা এক্সপ্রেস করলে কেমন হবে, অর্থাৎ নিউমেরিক্যাল টার্মটা কিরকম হবে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা। সূত্র দেখো, F প্রপোর্শনাল টু Q1 Q2। বলছে দুটি স্থির বিন্দু আধানের কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল ওই দুটি বিন্দু আধানের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি ওই চৌম্বকটা, এই চৌম্বকের উদাহরণটা এই কারণেই দিলাম, এটা বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, ঠিক আছে, ভেদ চিহ্নটা একটা ধ্রুবক আছে, ধ্রুবকটা কে ড্যাশ দিলাম, Q1 Q2 বাই R স্কয়ার, ঠিক আছে, Q1 Q2 বাই R স্কয়ার, দ্যাট ইজ কুলম্বস ল, ঠিক আছে। বলছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল ওই দুটি বিন্দু আধানের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। ধরো আর তোমাদের কি কি রয়েছে একটু দেখে নিই। তোমাদের সিলেবাসে তোমাদের রয়েছে হ্যাঁ কুলম্বের সূত্রটা এটাই রয়েছে তোমাদের, ঠিক আছে, এটাই রয়েছে তোমাদের, ঠিক আছে, ঠিকই আছে, সিলেবাসে এটাই রয়েছে। ঠিক আছে, তো এরপরে দেখো কুলম্বস ল, এটা বোঝা গেল। এরপর এই যে কুলম্বের সূত্র, এই যে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রটা হচ্ছে, সিজিএস পদ্ধতিতে K ড্যাশের মানটা 1 হয়ে যায়, তখন কুলম্বের সূত্রটা লেখা যাবে F ইজিক্যাল টু Q1 Q2 বাই R স্কয়ার। এটা অনলি ফর সিজিএস সিস্টেম। এবং এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র এই K ড্যাশের মানটা হয়ে যায় 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। তাহলে 9 × 10⁻² -2 হলে এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে F ইজিক্যাল টু 9 × 10⁹, হ্যাঁ, Q1 Q2 বাই R স্কয়ার নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। বোঝা গেল? তাহলে এইটা গেল কুলম্বের সূত্র।
এইখানে যদি আমি শক্তিশালী দুটো ধরো চৌম্বক শক্তির আধান রয়েছে, আরে ভাই আধান দুটির মান যত বাড়াবো তাহলে তো বলটাও তো বেশি পরিমাণে কাজ করবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, আর এই মধ্যবর্তী দূরত্বটা, এই মধ্যবর্তী দূরত্বটা তো বর্গের ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে, যেহেতু কুলম্ব বলে দিয়েছেন এখানে বর্গ, এখানে বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বোঝা গেল? তো এই গেল কুলম্বের সূত্র তোমাদের। আর কি কি রয়েছে এখানে দেখে নিই আজকের টপিকে। তোমাদের কুলম্বের সূত্র ঠিক আছে। আর হ্যাঁ, কুলম্বের সূত্রটা কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, স্থির তড়িৎ আধানের ক্ষেত্রে না, অনলি ফর ডট চার্জ, অর্থাৎ বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, স্থির এবং গতিশীল আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, প্রযোজ্য হবে না। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা কি কি আছে, এই ছিল আজকে আমার টোটাল কনসেপ্ট অ্যাবাউট ইলেকট্রিক চার্জ অ্যান্ড কুলম্বস ল। তো বন্ধুরা আশা করি তোমরা আজকের ভিডিওটি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি বুঝতে পারলে তোমরা অবশ্যই একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে, যে তোমার বন্ধুরা আমার এই চ্যাপ্টারটা টপিকটা দেখে উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।